বিবাহের প্রথম রজনীতে প্রথমবারের মতো মেইলি সমস্যা দেখা দেয় রেশমির। সবে মাত্র 14 বছর শেষ হয়েছে তার। সে জানে এর নাম পিরিয়ড। মা তাকে বলেছিল এ ব্যাপারে। ক্ষণে ক্ষণে তাকে প্রশ্ন করত এ নিয়ে। আশুরা বেগমের কত চিন্তা ছিল এ নিয়ে। কে জানত বিয়ের রাতেই তার মেয়ে সাবালিকা হয়ে উঠবে। নববধূর বেশে বিছানায় চেপে বসে আছে রেশমি। বুকের ভিতর ডিপ ডিপ আওয়াজ হচ্ছে। ভয়ে দেহখানা প্রচণ্ড কাঁপছে। কি হবে, কি করবে, এমন ভাবনাই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। এমন সময় দরজায় হাসি রসিকতার আওয়াজ ভেসে আসলো। দরজার সামনেই গেট পেতে সৌহার্দ্যকে আটকে রেখেছে তার বোন ভাবিগণ। তাদের দাবি 1000 খানেক টাকা দিলেই তাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে। প্রস্তাব শুনতে তৎক্ষণাৎ না করে দেয় সে। নিজের রুমে যেতে আবার টাকা কিসের, এমন যুক্তি সে তাদের বোঝাচ্ছে। এ নিয়ে মিনিট খানেক থেকে তর্ক বিতর্ক চলছে তাদের মধ্যে। সৌহার্দ্যের একমাত্র বোন সুমি নেকা কান্নার সুরে বলে ওঠে, দাবাই তুমি এমন কেন বলো তো? বিলেত থেকে এত এত টাকা নিয়ে আসলা, আমাগরে মাত্র কয়টা টাকা দিতে তোমার হাত কাঁপতেছে? বিলেতে তো আমার চাঁদপানা মুখ দেখে টাকা দেয় না রে। সুমি মুখ ফুলিয়ে বলে, আচ্ছা বেশ, 100-500 টাকা দিলেই হবে। সৌহার্দ্য বোনের অমন মুখ দেখে আর কথা বাড়ালো না। পকেট থেকে সকসকে 100 টাকার নোট 5খানা বের করে দিল সুমির হাতে। টাকা পেতে দরজা থেকে সরে সুমির দিকে অগ্রসর হলো সবাই। সুযোগ বুঝে সৌহার্দ্য রুমে ঢুকে তড়িঘড়ি সিটকেনিটা লাগিয়ে দিল। হবু বরের উপস্থিতি রুমে বুঝতেই হিমশীতল হাওয়া বয়ে গেল রেশমির শরীরে। তার দেহখানা আগের চেয়েও দ্বিগুণ গতিতে কাঁপছে। ভয় আর অস্বস্তিতে নয়নমণির পানির ঢেউ খেলে গেল। বেনারসির বারে সে নুয়ে পড়েছে। মাথার উপরের গোমটাখানা ঠোঁট বরাবর দিয়ে বিছানায় বসিয়ে রাখা হয়েছে। সৌহার্দ্য ছোট ছোট কদম পেলে বিছানায় বসল। সাফা উত্তেজনা নিয়ে সে তার নববিবাহিত বউয়ের মুখের গোমটাটা তুলে ধরল। এ কি, বউয়ের চোখে এত পানি? সে তো ভেবেছিল লজ্জারাঙা একখানা পূর্ণিমার আলোর মতো মুখ দেখতে পাবে। এ তো হলো তার উল্টো কাণ্ড। নববধূর উজ্জ্বল জলমলে মুখ দেখতে না পেয়ে মলিনতা দেখা দিল সৌহার্দ্যের মুখে। এ রেশমি দ্বিগুণ ভয় পেয়ে গেল। সে তাকায়নি, চোখ বন্ধ করে আছে। মামি তাকে বুড়ো টাকলা বেটার সাথে বিয়ে দিয়েছে। এ কথা সে বিয়ের আগে একমাত্র মামাতো বোনের কল্যাণে জেনে গিয়েছে, যা রেশমির মনে এক ঘৃণার জন্ম দিয়েছে। তাই সে তাকাতেও চায় না ওই মুখের দিকে। বাবা মারা যাওয়ার পর মাকে নিয়ে একমাত্র মামার বাসাতেই মাথা গোজানো ঠাঁই হয় তার। মামা মামি প্রথম প্রথম অনুভূতি দেখালেও ধীরে ধীরে আসল রূপ বের হয়ে আসে তাদের। রেশমির মামি নানান রকম নির্যাতন করতেন তার স্বামীর আড়ালে। একমাত্র মেয়ে রুহানিকে দিয়ে রেশমিকে কম মার খাওয়াননি তিনি। বলতে গেলে রেশমিকে জিয়ের মতো খাটাতেন। মায়ের কাছে বলেও কোনো লাভ হতো না রেশমির। বিপরীতে আশুরা বেগম রেশমিকে বকাঝকা করতেন, বেশিরভাগ সময় গালাগালি করতেন। যেদিন তিনি বলেছিলেন, বাবা খেয়েও কি তোর হয়নি, এখন আবার আমার ভাইয়ের সংসারে আগুন লাগাতে চাস মুখ পুড়ি, সেদিনের পর আর কোনো দিনও রেশমি তার মায়ের কাছে কোনো কিছুর বিচার দেয়নি। কথাটা তাকে পাথরের মতো করে দিয়েছিল। সে জানে না এই কথার অর্থ কত, কিন্তু খুব কষ্ট পেয়েছিল। কথাটি যখনই মনে আসে তখনই তার চোখ অটোমেটিক জলে চলে আসে। আজ তার মামাতো বোনকে নতুন ক্লাসে ভর্তি করিয়েছেন তার মামা, আর এদিকে আজই তাকে বিয়ে দিয়ে দিয়েছে। পড়ালেখার জন্য তার অনেক স্বপ্ন ছিল, যা পলকে ধূলিসাৎ হয়ে গেল। পেটে হাত দিয়ে চোখ দিয়ে জল বিসর্জন দিচ্ছ, অর্থাৎ পেটে ব্যথা করছে, তাই না? বাঁশির মধুমাখা সুরের আওয়াজ পেয়ে বিস্মিত হয়ে যায় রেশমি। সে মনে মনে বলে, টাকলা বেটার আওয়াজ তো চিকন শোনাচ্ছে কীভাবে? বেটার কণ্ঠ তো ভাঙা ভাঙা মোটা মোটা শোনানোর কথা। কাহিনী কি? কথাটা ভেবে শেষ না করতে চোখ খুলে ফেলে সে। কিন্তু আফসোস, মুখের উপর বেনারসির লম্বা গোমটার কারণে সামনের ব্যক্তিটিকে দেখা নসিবে জুটল না। গোমটার আড়ালে মাথা নাড়ায় সে। সৌহার্দ্য ফুস করে নিঃশ্বাস ছাড়ল। তার মনে অন্য ধারণা ছিল। যাক, তাহলে পেট ব্যথা বলে কাঁদছে, নিশ্চয়ই আজেবাজে কিছু খেয়েছে। সৌহার্দ্য প্রশ্ন করে, তোমাকে কি ওরা উল্টাপাল্টা কিছু খাইয়েছিল? প্রশ্নের বিপরীতে বোকা বোকা চাহনিতে তাকায় রেশমি। কি বলছে বুড়ো বেটা? কে তাকে কি খাইয়েছে? সে গোমটার ভিতর থেকে মিনমিনে গলায় প্রশ্ন করে। কারা? তোমার মামা মামি। রেশমি জবাব দিল না। মামা মামি তো খাবারই দেয় না, আবার উল্টো পাল্টো খাবার। তার ভিতর প্রচণ্ড লজ্জার সংকোচ কাজ করছে। হঠাৎ পেটের ব্যথা তীব্র আকার ধারণ করতে লাগলো। রেশমি দাঁত চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করলো। সফল হতে না পেরে হালকা শব্দ করে কেঁদে দিল। সৌহার্দ্য ভড়কে যায় তার এমন কাণ্ডে।
কোনো উপায় না পেয়ে সে তার বোন সুমিকে ডেকে নিয়ে আসে। কি হয়েছে দাবাই? তোর ভাবির কি হয়েছে একটু দেখ তো, সে আমাকে কিছু বলছে না। এ বলে সৌহার্দ্য দরজা টেনে দিয়ে বাহিরে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সুমি বারাক্রান্ত মুখ নিয়ে ফিরে এলো। দাবাই, হ্যাঁ কী রে, কী হয়েছে, কিছু বলেছে? সুমি আমতা আমতা করতে লাগলো। কথাটা সে কীভাবে বলবে ভেবে পাচ্ছে না। সৌহার্দ্য বোনকে চুপ করে থাকতে দেখে বলে, সুমি কী হয়েছে বল, বড় কোনো অসুখ নাকি? ডাক্তার নিয়ে আসা লাগবে? না না, ডাক্তার লাগবে না। আসলে আসলে কি, বাবির ওইসব দিন চলছে, বুঝেছ তো? সৌহার্দ্যের অশান্ত মন হঠাৎ থমকে যায়, কয়েক সেকেন্ডের জন্য চুপ করে যায়। ও আচ্ছা বলে সৌহার্দ্য চলে যেতে চাইল। সুমি বলে ওঠে, ভাই। হ্যাঁ হ্যাঁ, কিছু বলবি? সুমি মাথা নিচু করে বলে, এটাই বাবির প্রথম। সৌহার্দ্য হঠাৎ করে চেঁচিয়ে উঠে বলে, কি? সুমি মাথা নাড়িয়ে চলে যায়, আর সৌহার্দ্য নির্বাক হয়ে ওখানে দাঁড়িয়ে রইল। বিড়বিড় করে বলে, ও আল্লাহ, এত ছোট, মামার সাথে বিয়ে হলো কি যে হতো, শুক্রিয়া খোদা। কয়েক সেকেন্ড দরজার বাহিরে থম মেরে দাঁড়িয়ে রুমে প্রবেশ করে। দরজাটা লাগিয়ে দিল সৌহার্দ্য। রেশমির বুক দুক পুক করছে। সৌহার্দ্য দৃঢ় পায়ে এগুতে লাগলো। রেশমি নিজেকে ভালো মতো কাঁথার ভিতর মরিয়ে শুয়ে রইল। ভীষণ লজ্জা করছে ওর। এই প্রথম সে তার মায়ের সাথে না, অন্য কারো সাথে ঘুমাবে। সেও আবার পুরুষ মানুষ, তার উপর আবার নতুন আরেকটা সমস্যা উড়ে এসে জুড়ে বসেছে। আজকে এটা হতে হলো? এতদিন যে এত কিছু করলো তার মা, তখন কেন হলো না? এখন এই পরপুরুষের সামনে কত লজ্জা পেতে হবে। ভয় আর লজ্জায় তাকাতেই পারছে না সে। না জানি বুড়ো বেটাটা কি করে বসে। সৌহার্দ্য ব্রুকুসকে তাকিয়ে আছে রেশমির দিকে। এ মেয়ে এত পেঁচিয়ে আছে কেন? তাকে দেখি কি লজ্জা পাচ্ছে? কই, মামা যখন বিয়ে করতে গিয়েছিল তখন তো একদম লালে লাল সেজে বসেছিল। সৌহার্দ্য নিঃশব্দ পায়ে হেঁটে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। রেশমি তখনও নিজেকে মোড়াতে ব্যস্ত। সৌহার্দ্য খুক খুক করে কাশি দিল রেশমির মনোযোগ আকর্ষণ করার জন্য, কিন্তু রেশমির কোনো হেলদোল নেই। বিয়ের পর থেকে একবারও তার দিকে তাকায়ওনি রেশমি। সে কি কালো নাকি? তাকে তো সবাই বলে দুধের মতো সাদা। মেয়েরা তো তাকে দেখলে পলকই ফেলে না, তাহলে এই মেয়ে তাকায় না কেন? সৌহার্দ্যর রাগ লাগে, জিদ দেখিয়ে দুম করে বিছানায় শুয়ে পড়ল। এদিকে রেশমি বুড়ো বেটা নিজের পাশে শুয়েছে বলে আরও ভয় পেয়ে গেল। একদিকে পেট ব্যথা, অন্যদিকে অচেনা ব্যক্তির ভয়। রেশমি শান্তি স্বস্তি কোনোটাই পাচ্ছে না। হুট করে সে মুখের উপর হাত দিয়ে চেপে কাঁদতে লাগলো, যাতে এই লোকের কানে আওয়াজ না যায়। শুধুমাত্র মায়ের জন্যই সে এই বিয়ে করেছে, না হলে কবে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিত। রেশমির মায়ের খুব বড় অসুখ, ডাক্তার বলেছে ভালো চিকিৎসা না করালে মা বাঁচবে না, আর এর জন্য ঢের টাকা লাগবে। সে টাকার জন্যই রেশমি ওই আধবড়ো লোকটাকে বিয়ে করতে রাজি হয়েছে। মামি তো তাকে বলেছিল এই লোককে বিয়ে করলে তার মা বেঁচে যাবে। আল্লাহই জানেন তার মা সুস্থ হবে কি না। মায়ের কথা মনে পড়তে রেশমির কান্নার বেগটা স্রোতের মতো বেড়ে গেল। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেল। কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল সৌহার্দ্য। পাশ থেকে হেঁচকির আওয়াজ পেয়ে দরপড়িয়ে উঠে বসে। তার বুঝতে সময় লাগলো না যে রেশমি কাঁদছে। মনে মনে ধারণা করলেও হয়তো পেট ব্যথা করছে তাই কাঁদছে। সে দুইবার করে এই বলে ডাকলো। আসলে সে কি বলে সম্বোধন করবে সেটাই বুঝতে পারছে না। সৌহার্দ্যের আওয়াজ শুনে ভয় পেয়ে যায় রেশমি। সে জোরে মুখ চেপে ধরল যাতে আওয়াজ না হয়। এই যে শুনছেন? জি। সৌহার্দ্য গম্ভীর গলায় বলে। উঠে বসুন। রেশমি নড়ল না, তাই সৌহার্দ্য রাগী গলায় বলে, তোমাকে বলেছি না উঠে বসতে। ধমক শুনে ভয় পেয়ে জ্বরের বেগে উঠে বসে পড়ে রেশমি। সৌহার্দ্য আর তার দিকে তাকালো না। সোজা উঠে গিয়ে সিন্দুকের উপরে রাখা ডিব্বা বক্স থেকে ব্যথার ওষুধ আর এক গ্লাস পানি নিয়ে এসে রেশমির সামনে এসে দাঁড়ালো। রেশমি বসে বসে কাঁপছে, সে তাকাচ্ছেও না। সৌহার্দ্য প্রশ্ন করে, কিছু খেয়েছিলেন? রেশমি ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে বলে, না। সৌহার্দ্য দাঁত চেপে বলে, ভালো, খুবই ভালো। রেশমি অবাক হয়, এই বড় লোকটা বলে কি না খেলে নাকি ভালো। লোকটার দিকে তাকানোর ইচ্ছে করলো, তাকাবে কি তাকাবে না তা নিয়ে সংশয়ে আসেছে। রেশমিকে একদিনে তাকিয়ে থাকতে দেখে ধুম করে গ্লাসটা পাশের ছোট টুলের উপর রেখে হনহন করে বেরিয়ে যায় সৌহার্দ্য। রেশমি চমকে উঠে দরজার দিকে তাকায়, ততক্ষণে সে বেরিয়ে গেছে। কিছুক্ষণ বাদে এক প্লেট খাবার নিয়ে রুমে আসে সৌহার্দ্য। টুলের উপর প্লেটটা রেখে বের হয়ে চলে আসে। এরই মধ্যে রেশমিকে বলে এসেছে যে খাবারটা খেয়ে যেন ওষুধটা খেয়ে নেয়। রেশমি নিচের দিকে তাকিয়ে মাথা নাড়ায়,
এত কিছুর মধ্যেও সে একবারও সৌহার্দ্যের মুখের দিকে তাকায়নি। বাহিরে শো শো করে বাতাস বইছে, সাথে ধুলো উড়ছে। বাতাসের বেগ আজ অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে, গাছের ডালপালাগুলো এদিক ওদিক দুলে নানান রকম নৃত্য করছে। আকাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে বড়সড় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌহার্দ্য প্রবল বাতাসের মধ্যেও বাহিরে হাসছে, না লাগছে ভয় না ডর। সে আপন মনে হাসছে, মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। বিয়েটা তো করে নিল সে, কিন্তু এর গতি কি হবে? কতদূর ঠেকবে কি এই সম্পর্ক? রেশমি তো বাচ্চা একটা মেয়ে, ওর তো এখনও কোনো কাণ্ডজ্ঞান হয়নি। কিভাবে সামলাবে ও সংসার? আর শাসি তো ওকে কিছুতেই মেনে নেবে না। আজকে যা হয়েছে তারপর তো কখনোই না। শাসির ভাইয়ের জন্য ঠিক করা মেয়েকে আমি বিয়ে করেছি, তাও আবার শাসির বিরুদ্ধে গিয়ে। এই সম্পর্ক মানা তো দূর, রেশমিকে থাকতে দিবে কিনা তাও সন্দেহ। এমন নানান রকম চিন্তা ঘুরছে সৌহার্দ্যের মস্তিষ্কে। এসব ভেবে তার দুশ্চিন্তা কমছে না, বরং আরও বাড়ছে। সৌহার্দ্য থাকে তার একমাত্র চাচা চাচির সাথে। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর নানুর বাড়ির লোকজন তার মাকে নিয়ে আবারও বিয়ে দিয়ে দেয়। তারপর তার ছোট বোনটাকে নিয়ে ঠাঁই হয় একমাত্র চাচা চাচির ঘরে। মূলত দাদির কারণেই তাদেরকে জায়গা দিতে বাধ্য হয় সৌহার্দ্যের চাচা চাচি। তাদের মা অবশ্য নিতে চেয়েছিল, কিন্তু তার দাদি নিতে দেননি। তাই লীনা বেগম, মানে তার চাচি, এর দুচোখের বিষ হওয়া সত্ত্বেও বাসুরের ছেলে মেয়েকে নিজের কাছে তিনি রেখেছেন। যদিও তাদের পেছনে আরও একটা কারণ আছে। কারণটা হলো সৌহার্দ্যের বাবার নামে সম্পদের অংশগুলো নিজেদের করে নেওয়া। সৌহার্দ্যের এত ফেজ বুঝতে অনেক দেরি করে ফেলেছে। এখন আর তার হাতে কোনো কিছুই নেই, কারণ তার একমাত্র বোনকে তার চাচি নিজের ছেলেকে বিয়ে করিয়েছে, যার ফলে অর্ধেক সম্পত্তি তাদের হয়ে গিয়েছে। আর বাকি অর্ধেক সম্পত্তি তার বোনের ভালো থাকার ভয় দেখিয়ে দখলে নিয়েছে। এই বিষয়গুলো সৌহার্দ্য ছাড়া বাহিরের কোনো মানুষের জানা নেই। সবার কাছে সৌহার্দ্যের চাচা চাচি দেবদেবীর মতো, সবাই বলা বলি করে। মা বাবা না থাকা সত্ত্বেও লীনা তার ছেলের বউ করেছে সুমিকে, আবার ছোট থেকে দেখভালও করেছে। তাদের মতো চাচা চাচি যেন সবার কপালে জোটে। এরা তো মানুষ নয়, দেবতা। কিন্তু আফসোস, তাদের কারোই ভিতরের ঘটনা কারো জানা নেই। জানলে হয়তো কালনাগিন বলেই ডাকতো, দুবার ভাবতো না কেউ। হঠাৎ করে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। সৌহার্দ্য দৌড়ে গড়ে পৌঁছাবে তার আগেই খানিকটা ভিজে গেল। চারদিকে গুটগুটে অন্ধকার। বজ্রপাতের সাথে সাথে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নিজ কক্ষের কাছে পৌঁছাতে ঘোঙানির আওয়াজ পেল। ভিতরের মানুষটার কথা মনে পড়তে মুখ দিয়ে বের হলো, উফ শিট। দ্রুত দরজা খুলে প্রবেশ করতে দেখল খাটের একপাশে মেঝেতে উপর গুটিসুটি মেরে বসে আছে রেশমি। বিদ্যুৎ চমকানোর সাথে সাথে তার ভয়ার্ত চেহারা সৌন্দর্য সৌহার্দ্যের চোখের সামনে জল করে জ্বলে উঠল। রুমের জানালাগুলো খোলা, বাতাসের সাথে সাথে বৃষ্টির ফোঁটাও রুমে এসে পড়ছে। রেশমির কাঁপাকাঁপি দেখে বুঝে গেল যে মেয়েটা ঝড় বৃষ্টি ভয় পায়। সৌহার্দ্য দ্রুত দরজা লাগিয়ে রেশমির দিকে এগিয়ে গেল। রেশমির চেহারা দেখে সৌহার্দ্যের তার প্রতি বড্ড মায়া হতে লাগলো। সে বুঝতে পারছে না এটা কেমন টান অনুভব করছে সে। এর আগে তো কখনো এমন অনুভূতি হয়নি তার। রেশমি, শীতল সুরে ডাক দিল সৌহার্দ্য। রেশমি যেন আরও ভয় পেয়ে গেল তার আওয়াজ শুনে। সে পিছনের দিকে ঘেঁষে ধীরে ধীরে দাঁড়াতে লাগলো। সামনের অবয়বকে তার অশরীরই মনে হচ্ছে। সৌহার্দ্য সম্মুখের মতো রেশমির দিকে এগোয়। তাদের মধ্যকার দূরত্ব 1 ইঞ্চির কম। সৌহার্দ্যের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে লাগলো। আচমকা আকাশে বেশ জোরে বজ্রপাত হলো। বিকট আওয়াজ শুনে ভয় পেয়ে হুট করে সৌহার্দ্যকে জড়িয়ে ধরে বসলো রেশমি। থরথর করে কাঁপছে সে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে নাকি সৌহার্দ্যের দেহে, সে বুঝে উঠতে পারল না। রেশমির স্পর্শ কারেন্টের শকের মতো লাগলো সৌহার্দ্যের নিকট। এত ঠান্ডা তাপমাত্রার মাঝেও সে ঘামতে লাগলো। বুকের বাম পাশে 2 ফুসফুসের মাঝে অবস্থিত ত্রিকোণাকার ফাঁপা অঙ্গটি অস্বাভাবিকভাবে চলাচল করছে সৌহার্দ্যের। যে কোনো রকমই নিজেকে সামলাতে পারছে না। কোনো কিছু না ভেবে সে রেশমিকে হালকাভাবে ধাক্কা দিয়ে সরে গেল। ব্যাপারটায় ব্যাপক লজ্জা পেল রেশমি। সে চোখ তুলে তাকাতেই পারছে না সামনের দিকে। ইস, লোকটা তাকে কী ভাবে? নিশ্চয়ই তাকে নির্লজ্জ বলছে। মনে মনে নিজেই নিজেকে গালি দিয়ে বলল, রেশমি রে রেশমি, তুই কি করে বসলি? সৌহার্দ্য শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে। মনে মনে ভাবে রেশমির কাঁপুনি রোগ এসে কি তাকে ধরল নাকি? না, তাহলে সে এমন করে কাঁপছে কেন? ইতিমধ্যে ঝড় আর বজ্রপাত থেমে গিয়ে তুমুল আকারে বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টিপাতের কারণে না দেখা কিছু দেখা যাচ্ছে, আর না কোনো কিছু শোনা যাচ্ছে।
চারদিকে অন্ধকার আর অন্ধকার, শুধুমাত্র দুজন দুজনকে অনুভব করছে। রেশমি বিছানার একপাশে শুয়ে পড়ল, কাঁথাটা ভালো করে নিজের গায়ে দিয়ে দিল। সৌহার্দ্য কিছুক্ষণ পর গিয়ে অপর পাশে শুয়ে পড়ল। বিছানায় বেশি বড় নয়, আবার ছোটও নয়, মাঝারি আকারের বিছানা। বিছানায় দুটো বালিশ আর একটাই কাঁথা, যেটা ইতিমধ্যে রেশমি জোরে বসেছে। বৃষ্টির ফলে আবহাওয়া বেশি ঠান্ডা। সৌহার্দ্যের পরনে নেভি ব্লু টি শার্ট আর ফুল প্যান্ট। শরীরের উপরে না কোনো কাঁথা, না কোনো কম্বল। কয়েক সেকেন্ডে না যেতে তার ভীষণ শীত করতে লাগলো। সে রেশমির দিকে চাপতে লাগলো, সাপের মতো বেঁকে শুয়ে রইল। রাত বাড়ার সাথে সাথে ঠান্ডার মাত্রাও বাড়তে লাগলো। ঠান্ডায় অবস্থা খারাপ তার, অথচ রেশমিকে দেখে সে দিব্যি শুয়ে আছে। ফাঁসার লোকটার কাশির আওয়াজও তার কানে পৌঁছাচ্ছে না। মানুষটার প্রতি তার এত অনীহা। সকাল 6টা পেরিয়ে 7টা বেজে গেল। রেশমির এখনও ওঠার খবর নেই। এ বাড়িতে সকল সদস্য 6টা বাজার পূর্বেই উঠে যায়, আর 7টা বাজার পূর্বেই এক দফা নাস্তাও শেষ হয়ে যায়। নিত্যদিনের মতো এক হাতে সব সামলাচ্ছে সুমি। ঘুম থেকে সে বরাবরই সবার আগে ওঠে, তারপর প্রত্যেকের জন্য নাস্তা পানি তৈরি করতে নামে। আজও তার সময়ের একটুও হেরফের হয়নি। শাশুড়ির কথা মনে পড়তে সে একবার ভেবেছে রেশমিকে ডেকে তুলে নিবে। পরক্ষণে তার অসুস্থতার কথা চিন্তা করে আর তুলল না। সবাই নাস্তার টেবিলে বসে আছে। লীনা গম্ভীর মুখে বসে আছে, তার মেজাজ প্রচুর বিক্রি আছে। সৌহার্দ্যের উপর ভীষণ ক্ষেপে আছেন তিনি। সুমি বিষয়টা কিছুটা আঁচ করতে পেরেছে, তাই সব কিছুতে খুব সাবধান হয়ে সে কাজ করছে। শাশুড়ি কিছু চাওয়ার আগে সামনে নিয়ে আসছে। লীনা হুঙ্কারি গলায় বলল, সুমি। জি আম্মা। তোমার গুণধর ভাই কি ঘুম থেকে উঠবে না? এত বড় কাণ্ড গটিয়ে শান্তিতে ঘুমাচ্ছে কেমনে? সুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। বাইকে নিয়ে তার খুব ভয় হচ্ছে। কাল যা কাণ্ড ঘটিয়েছে, না জানি তার পরিণতি কি হতে থাকে ভাইয়ের কপালে। লীনাকে উদ্দেশ্য করেই সুমি বলে, আমি ডাইকে নিয়ে আসতেছি ওদের। লীনা জবাব দিল না। সে কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে খাবারের প্লেটের দিকে। এই চাহনি দেখে সুমি তাড়াহুড়ো করে ভাইয়ের রুমের দিকে পা বাড়ালো। গোঙানির আওয়াজ কানে আসতে ঘুম ভেঙে যায় রেশমির। প্রথমে সে প্রচণ্ড ভয় পেয়ে গেল, পরক্ষণে মনে পড়ে গেল তার স্বামীর কথা। সৌহার্দ্য উল্টো বেঁকে শুয়ে আছে, পুরো শরীর গরম হয়ে আছে তার। রেশমি নড়তে তার হাত সৌহার্দ্যের দেহে লেগে যায়। হাত লাগতে সে ছিটকে সরে আসে। সৌহার্দ্যের শরীর আগুনের মতো গরম হয়ে আছে। মুহূর্তে রেশমির ঘুম উবে গেল। সে উঠে বিছানায় বসতে দেখল সৌহার্দ্যকে। তৎক্ষণাৎ সে বিস্মিত হয়ে গেল। এ কাকে দেখছে সে? কে এই লোক? রেশমি কিছু না বুঝে বলে চিৎকার দিয়ে উঠল। তার চিৎকার শুনে দরপড়িয়ে উঠে বসে সৌহার্দ্য। কি হয়েছে, কি হয়েছে বলে গোল গোল চোখে রেশমির দিকে তাকালো। তার ঘুমের ভাবটা এখনও কাটেনি। রেশমি হাঁ করে তাকিয়ে আছে সৌহার্দ্যের দিকে। এ তো কোনো ছেলে নয়, রাজপুত্র। কি অপরূপ চেহারা। রেশমির দৃষ্টি সৌহার্দ্যের চোখের ওপর। এটা কেমন চোখ? দেখতে একদম আকাশের মতো। তার দেখা সকল মানুষের চোখ কুচকুচে কালো, এমনকি তার চোখও তো কালো। তাহলে এই ব্যক্তির চোখ এই কালার কেন? সে মনে মনে সৌহার্দ্যকে তার ভ্রম ধরে নিল। নিশ্চয়ই একটু পর লোকটা গায়েব হয়ে গিয়ে বুড়িওয়ালা মোটা বুড়ো লোক বসে থাকবে। রেশমিকে একদিনে তাকিয়ে থাকতে দেখে সৌহার্দ্য তাকে জাকিয়ে বলতে লাগলো, এ বলো কি হয়েছে? চিৎকার কেন দিয়েছ? চোখ কষলে সামনে তাকিয়ে একই ব্যক্তিকে দেখতে পেয়ে রেশমি নিশ্চিত হলো যে এ কোনো তার কল্পনার ব্যক্তি নয়। সে হাত বাড়িয়ে সৌহার্দ্যের মুখের উপর হাত রাখল। সৌহার্দ্য বোকা বনে রেশমির দিকে তাকিয়ে আছে। এ মেয়ে করছেটা কি? রেশমি শুয়ে দেখে পূর্ণ বিশ্বাস করলো যে সৌহার্দ্য সত্যিকার অর্থেই তার সামনে বসে আছে। হাতটা গুটিয়ে নিয়ে চোখগুলো বড় বড় করে উৎফুল্ল হয়ে বলে, উমা, আপনি কি সুন্দর। রেশমির এমন কথা শুনে ব্যবসাকে খেয়ে যায় সৌহার্দ্য। হঠাৎ রেশমির মাথায় আসে এখানে তো তার স্বামীর থাকার কথা, তাহলে এই অচেনা লোকটা কি করছে? সৌহার্দ্য কিছু বলে ওঠার আগে রেশমি বলে ওঠে, আপনি কেডা? এখানে কি করতেছেন? মোর স্বামী কই? সে কই গিয়েছে? রেশমি অনবরত প্রশ্ন করেই যাচ্ছে। সৌহার্দ্য যেন আরও অবাক হলো। সেই তো রেশমির স্বামী। তাহলে এসব আবল তাবল কি বলছে রেশমি? সৌহার্দ্য মুখ দিয়ে কিছু বের করার আগে দরজায় বিরতিহীনভাবে কড়াঘাত করতে লাগলো সুমি। ভাই, ও ভাই বলে বারবার ডেকে চলেছে সুমি। সৌহার্দ্য রেশমির প্রশ্নের জবাব না দিয়ে দরজা খুলতে চলে গেল। দরজা খুলতে রুমে ঢুকে পড়ল সুমি। ঢুকে প্রশ্ন করে উঠল, নিচ থেকে চিল্লানোর আওয়াজ শুনলাম। কি হয়েছে? কে চিল্লাইছে? কে লাগে চিল্লাইছ? ওই যে উনি। রেশমির দিকে সুমি তাকাতেই সৌহার্দ্য আবারও বলে, হ্যাঁ উনিই চিল্লিয়েছেন। কেন? তারে গিয়ে জিজ্ঞেস কর।
সুমি এক পলক রেশমির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। তারপর বাইকে উদ্দেশ্য করে বলে, সাসি নিচে বসে আছে, তাড়াতাড়ি মুখখান ধুইয়া নিচে যাও। সৌহার্দ্য চলে যেতেই সুমি রেশমির কাছে গেল। রেশমি বিছানা কাঁথা দিয়ে ডেকে রেখেছে। বিছানায় বেশ ভালো করেই দাগ লেগে আছে, তাই সে কাঁথা দিয়ে ডেকে রাখছে। ভাবি, চিল্লাইলেন কে? রেশমি এতক্ষণ ঘুরেই ছিল। সুমির কথা শুনে তার ধ্যান ভাঙল। সুমির দিকে তাকিয়ে অস্থির হয়ে বলে, উনি কে? উনি কেন এখানে আইছিলেন? এখানে তো বুড়ো কোমর স্বামী থাকার কথা, সে কোথায়? রেশমির কথা শুনে কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেল সুমি। পরক্ষণে তার মনে পড়ল, বিয়ের সময় যখন ঝামেলা হয়েছিল তখন সেখানে রেশমি উপস্থিত ছিল না। সে তখন বিয়ের আসর থেকে বেশ দূরেই অবস্থিত ছিল। আবার ভাবলো সারা রাত একসাথে ছিল, তখনও কি সে দেখেনি? তাই সুমি রেশমিকে সেখানকার কাহিনী বর্ণনা করে বলে, সৌহার্দ্য দাদাভাই তোমার স্বামী। রেশমি কয়েক সেকেন্ডের জন্য বিমূঢ় হয়ে গেল। সে গালে হাত দিয়ে বলে, তার মানে উনি কাল রাত্রে আমার লোকে ঘুমাইছিল? সুমি মাথা নাড়ায়। রেশমির বিস্ময় যেন কাটছেই না। মনে মনে নিজেকে হাজারখানিক গালি দিয়ে বলে, ইস, রাতে যে কেন দেখলাম না। সুমি রেশমির ভাবনার সামনে তুড়ি বাজিয়ে বলে, এই যে। রেশমি হাত নামিয়ে সোজা হয়ে বসে তাকালো। সুমি তাকে তাড়া দিয়ে বলে, কটা বাজে দেখেছ? এত বেলা অবধি শুয়ে আসো, বাকি খবর আছে নাকি? তাড়াতাড়ি উঠে আসো, মা নিচে বসে আছে, না হলে উনি এসে তোমার খবর করে দিবেনি। রেশমি উঠছে না, ইতস্ত বোধ করছে। বিছানা যে নষ্ট হয়ে আছে, সে উঠে গেলেই তো সুমি দেখে ফেলবে, আর দেখলেই তো তাকে বকা দিবে। সুমি প্রযোগল দলা করে তারই দিকে তাকিয়ে আছে। ওঠার কথা বলতেই মেয়েটার মুখ অমন মলিন হয়ে গেল কেন? সুমি বলার আগে দরজা দিয়ে সিয়াম দৌড়ে প্রবেশ করে বলতে লাগলো, দাদি আইসা গেছে, দাদি আইসা গেছে। ভাবি, দাদি চলে আসছে। সিয়ামের কথা সুমির কানে পুষাতে চোখ বড় বড় করে ফেলল সুমি। সে সিয়ামকে বলে, কি দাদি আসছে? কেমনে? দাদি তো তার বইনের বাড়ি গেছে। মিথ্যে বলস কে? সিয়াম ঘুরতে ঘুরতে বলে। সিয়াম মিথ্যে কথা বলে না, মিথ্যে কথা পসারা বলে। এ দেখো, দাদি আমার লাইগে গাড়ি নিয়ে আইছে। ছোট খেলনা গাড়ি দেখে সুমি নিশ্চিত হলো সত্যি দাদি আসছে। সে বিড়বিড় করে বলে ওঠে, সর্বনাশ। রেশমি অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। সে কিছুই বুঝতে পারছে না। ভাবি, ভাবি তাড়াতাড়ি উঠো, দাদি চলে আসছে, তাড়াতাড়ি নিচে যাও, আজ মনে হয় কোনো না কোনো প্রলয় ঘটবেই। রাতের হঠাৎ ঝড় বৃষ্টির পর মাঠঘাট জলমগ্ন হলেও ভোরের রোদের প্রখর তাণ্ডব শুরু হওয়ায় শুকিয়ে খাখা করছে। তাই তো সকাল বলেই সৌহার্দ্যের দাদি তার বোনের বাড়ি ত্যাগ করে নিজ বাড়ি চলে আসেন। সঙ্গে বোনের নাতনিকেও নিয়ে এসেছেন। এককালে বোনকে কথা দিয়েছিলেন তার নাতিকে বোনের নাতিনের সহিত বিবাহ দিবেন। যদিও এই কথার সূচনা অর্থাৎ বোনের নাতিনের জানা হলেও সৌহার্দ্যের জানা ছিল না। সরাসরি সৌহার্দ্যকে কিছু না বললেও ইশারা ইঙ্গিতে নানান কিছু বুঝিয়েছিলেন তার দাদি। সৌহার্দ্যের দাদির বয়স 70-এরও বেশি, লাঠি বর দিয়ে চলাফেরা করেন। তবুও সংসারে তার কথার উপর কেউ কথা বলে না। লিনে এত খারাপ হওয়ার সত্ত্বেও শাশুড়ির উপর কথা বলতে পারে না, কারণ তার স্বামী সব কথা শুনলেও মায়ের কথার উপর কথা বলা শুনতে পারে না। তবে শাশুড়িকে যে পাত্তা দেয় না তা কিন্তু নয়। লিনার স্বামী না মাকে কিছু বলে আর না বউকে, সে নিরপেক্ষ ভূমিকাই পালন করে। জমিলা বেগম বোনের সাথে কথা বলে নাতনিকে সঙ্গে করে নিয়ে এসেছেন। সৌহার্দ্যকে তার বিয়ের খবর সাথে বউকে দেখিয়ে চমক দিবেন বলেই এনেছেন। এসব কথা বোনকে বলে বুড়ি মুচকি মুচকি হাসছিল। সৌহার্দ্য আর অল্প কয়েকদিন দেশে থাকবে, তারপরেই তো বিদেশ চলে যাবে। তাই তিনি সৌহার্দ্য দেশে থাকতে থাকতে আগটা পড়িয়ে ফেলতে চান। তার বয়স হয়েছে, নিঃশ্বাসেরও বিশ্বাস নেই, কবে প্রাণ পাখি বেরিয়ে যাবে ঠিক নেই। সেজন্যই বেঁচে থাকতে থাকতে বিয়েটা দেখতে চান। পরে সৌহার্দ্য যখন দেশে আসবে তখন না হয় বিয়ে করে ঘরে বউ নিয়ে আসবে। বুড়ি মনের বাসনা মনের ভিতর রেখে মুচকি মুচকি হাসছিল। সূচনাকে তার বড্ড মনে ধরেছে। মেয়েটা বেশ সংসারী, একসময় সজীবের বউ করার ইচ্ছে পোষণ করেছিলেন, কিন্তু লীনা তার সাথে সুমির বিয়ে করিয়ে দেয়। এ ব্যাপারে তার মত অমত দুটোই ছিল। প্রথমে মানেননি, কারণ তিনি তো সূচনার জন্য তাকে ঠিক করেছিল। পরক্ষণে সুমির দিকটা দেখে আর অমত করে থাকতে পারেননি, তাই সূচনার জন্য তিনি সৌহার্দ্যকেই ঠিক করেছেন। বাড়িতে প্রবেশ করেই তার ছোট নাতিনকে খেলনা দিলেন। হাট বাজারে ঘুরে ঘুরে খুঁজে এনেছেন তিনি। এই নাতিন তার হাতে বর দেওয়া লাঠির মতো। দাদি পাগল নাতি। লীনা 3 ছেলে মেয়ের মধ্যে সিয়ামের জন্যই অধিক পরিমাণ টান জমিলা বেগমের। খাবার টেবিলে বসে আছে জমিলা বেগম। ইতিমধ্যে দুবার সৌহার্দ্যকে ডেকেছেন তিনি।
নাতি আসা পর্যন্ত নাস্তা মুখে দিবেন না তিনি। তারপর অপেক্ষার অবসান ঘটিয়ে ডুলুমুলু শরীর নিয়ে নিচে নেমে আসে সৌহার্দ্য। তাকে দেখতে পেয়েই জমিলা ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সৌহার্দ্য দাদিকে দেখে অবাক হয়ে যায়। প্রায় দৌড়ে এসে সালাম দিয়ে দাদিকে জড়িয়ে ধরে। হয়েছে, আর পাঁচ হতে হবে না। এদিকে আয়, এখানে বসত। সৌহার্দ্য দাদির পাশে বসল। জামিলা বেগমের হাত সৌহার্দ্যের শরীরে লাগতেই তিনি প্রায় চিৎকার করেই বললেন, ওমা, কি হয়েছে তোর? গা তো দেখি পুড়ে যাচ্ছে। সৌহার্দ্য দুষ্টু হেসে বলে, তুমি ছিলে না যে তাই। এখন তুমি এসেছ, তোমার উষ্ণতায় গা ঠিক হয়ে যাবে। জমিলা বেগম তার কান টেনে বলেন, তাই নাকি? সৌহার্দ্য কান ছাড়িয়ে নিতেই তিনি বলেন, যে জিনিস নিয়ে আসছি আমারে আর লাগবো না। সৌহার্দ্য দাঁত গেলিয়ে বলে, সত্যি? কই দেখি তো কি নিয়ে আসছ? সবুরেই মেয়া ফলে। সৌহার্দ্য নিঃশব্দে হাসল। দাদির পাশে চেয়ারটা টেনে বসতেই জামিলা হাসি মুখে বলে ওঠে, নাতি, আজ এত দেরি হইল কেন নামতে? জমিলার মুখের বাক্য সৌহার্দ্যের কানে পৌঁছাতে সেকেন্ড তার মুখের হাসি গায়েব হয়ে গেল। তার রেশমির কথা মনে পড়ে গেল। দাদি তো রেশমির কথা জানে না, সে কিভাবে কি বলবে দাদিকে? এতক্ষণ টেবিলের অপর প্রান্তে বসে সব কিছুই দেখছিল লীনা। জমিলার প্রশ্নে তার কালো মুখে পলকেই হাসি ফুটে দিয়েছে। খাবারের প্লেটটা হালকা আওয়াজ করে সামনে এনে বলল, মা, আপনার নাতি আপনার জন্য চমক রেখেছে, সেজন্যই দেরি। তাই নাকি? কি সেটা? একটু পরে দেখতে পাবেন মা। আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারি, আপনি একদম চমকে যাবেন। জমিলা বেগম কপাল কুঁচকে তাকালেন। লীনার মতিগতি ভালো ঠেকছে না তার কাছে। এদিকে সৌহার্দ্যের কপালে ঘাম জমতে লাগলো। সাসি উল্টাপাল্টা কথা বলার আগে তাকে সব বুঝিয়ে বলতে হবে। সে বলে, দাদি, আমি না খুব বড় একটা কাজ করে ফেলেছি। কি করেছিস? সৌহার্দ্য আমতা আমতা করে বলতেই নিচ্ছিল, তখনই সুমি আর রেশমি সেখানে উপস্থিত হয়। মাত্রই গোসল সেরে এসেছে রেশমি। ঘরের উল্টো দিক দিয়ে সুমির সাহায্যে কল পাড়ে গিয়ে গোসল করেছে। সুমি এসে দাদিকে সালাম করে নাস্তা এগিয়ে দিল। জমিলা বেগম প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছেন রেশমির দিকে। সুমি ইশারায় রেশমিকে বলে, পাঁচ হয়ে যেন সালাম করে। পরপর দুবার ইশারা করার পর রেশমি বুঝতে পারে। সালাম পর্ব চুকতে জমিলা বেগম রেশমির দিকে তাকিয়ে বলেন, তুমি কেডা? তোমারে তো চিনতেছি না। এবার লীনা হেসে উঠল। সে প্রস্তুতি নিয়েই বসেছে যেন খেলা দেখতে। রান্নাঘরের দিকে কয়েকবার উকি দিল সূচনাকে দেখতে। মেয়েটা নিজ হাতে নানান রকম পিঠা বানিয়ে এনেছে। সেগুলোই চলে গরম করতে গিয়েছে। লীনার আর তর্স হইছে না। এখনও আসছে না কেন? দূর, ব্যাং। রেশমি নম্রতার সাথে জবাব দেয়, রেশমি, আমার নাম রেশমি। সেটা তো বুঝবার পারছি, কিন্তু তুমি কার কে হও? রেশমি জবাব দেওয়ার আগে জমিলা বেগম আবার নিজে নিজে বলে ওঠেন, সুমির সাথে আসছ? ও, তুমি সুমির সই? তা এত সকালে যে, কোনো বিশেষ দরকার কি? রেশমি নির্বাক হয়ে তাকায়। এই বুড়ি নিজেই সব ভাবছে, নিজেই সব বলছে। তাহলে নিজের ভাবস না কি দরকার আছে আসছি। মনে মনে বেশ তর্ক করলো রেশমি, না না, আমি ওনার সই না। তাহলে কে? রেশমির মুখে ভীষণ লজ্জা ফুটিয়ে বলে, আমি ওনার বউ। সৌহার্দ্যকে আঙ্গুল দিয়ে দেখিয়ে কথাটি বলে ফেলল। ঠিক তখনই উপস্থিত হয় সূচনা। পায়েসের বাটি হাতে নিয়ে বেশ হাসি খুশি মুখে আসছিল। মনে মনে বেশ লজ্জা পাচ্ছিল সৌহার্দ্যের সামনে আসতে, কিন্তু রেশমির কথা শুনতেই থমকে গেল। হাতে থাকা পায়েসের বাটিটা ছুটে নিচে পড়ে গেল। মুহূর্তে বিকট আওয়াজ ঘটল। সবাই একসাথে সূচনার দিকে তাকালো। সৌহার্দ্যকে আঙ্গুল দিয়ে দেখিয়ে কথাটি বলে রেশমি। ঠিক তখনই উপস্থিত হয় সূচনা। পায়েসের বাটি হাতে নিয়ে বেশ হাসি খুশি মুখেই আসছিল। মনে মনে বেশ লজ্জা পাচ্ছিল সৌহার্দ্যের সামনে আসতে, কিন্তু রেশমির কথা শুনতেই থমকে গেল। হাতে থাকা পায়েসের বাটিটা ছুটে নিচে পড়ে গেল। মুহূর্তে বিকট আওয়াজ ঘটল। সবাই একসাথে সূচনার দিকে তাকালো। সূচনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কত শত রাত জেগে স্বপ্ন বুনেছে মানুষটার জন্য, কত শত আশা নিয়ে সে এ বাড়িতে এসেছিল। মুহূর্তে সব কিছু যেন দুলিচ্ছাদ হয়ে গেল। লোকে কি বলবে? পরপর দুবার বিয়ে ভেঙে গেল তার। প্রথমে এক ভাই, পরবর্তীতে আরেক ভাই। এদের সাথে কি সূচনার পূর্বের কোনো শত্রুতা আছে নাকি? যদি তাকে বিয়েই না করতে চায়, তাহলে পরপর দুবার এমন জেসে প্রস্তাব কেন দিয়েছে? সে কিভাবে মুখ দেখাবে? আসার পথে প্রায় প্রত্যেক বাড়ির মানুষ তাকে দেখে প্রশ্ন করেছিল সে কই যাচ্ছে। জমিলা বেগম তখন গর্বের সুরে বলেছিলেন, আমার নাতির বউ করতেই নিয়ে যাচ্ছি।
জমিলার পাশেই সূচনা হাঁটত। এই কথার বিনিময়ে সে সবাইকে লজ্জা মিশ্রিত হাসি উপহার দিত। জমিলা বেগম তা নিয়েও খিল্লি উড়াতেন। সূচনার জীবনে অন্য কোনো পুরুষ মানুষ না থাকায় তার সব আশা আকাঙ্ক্ষা সৌহার্দ্যকে ঘিরেই ছিল। তার মনের গহীন কোণে মনের মণিকোঠায় সৌহার্দ্যকে বন্দি করেছিল। হবু বরকে নিয়ে স্বপ্নপূর্ণা কি অস্বাভাবিক? সে তো লুকিয়ে নয়, সবার প্রকাশ্যেই তার নানান বাসনা প্রকাশ করেছিল। তার সকল সৈরা জানে সৌহার্দ্যের ব্যাপারে। এই বাড়িতে আসার সময় শখ করে একখান রুমাল তৈরি করে এনেছিল সূচনা। সুতো দিয়ে আঁকা ফুল আর নামগুলোতে যেন তার সকল মনের আবেগ মিশ্রিত ছিল। কতই না লজ্জা পেয়েছিল সৌহার্দ্যের নামের নিচে নিজের নাম লেখার সময়, যার পরে পুরো একটা দিন কারো সামনে উপস্থিত হতে পারেনি। অসময়ে সূচনার উপস্থিতি জমিলা বেগমের অবস্থার আরও পরিবর্তন হয়ে গেল। এই দোষী মেয়ে এসব হাবিজাবি কী বলো? কে তোমার বর? কিরে নাতি, এই মেয়ে এসব কী বলে? সবাই নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই এলিনা বাদে। তার মুখে বিরাজমান শয়তানি হাসি। অবশ্য সে বেশ খুশি সূচনা এই বাড়ির বউ হতে পারেনি বলে, কারণ সে জানত সূচনার বউ করলে সম্পদ তার হাতছাড়া হয়ে যাবে। রেশমিকে নিয়ে তার চিন্তা নেই। ভাইয়ের বিয়ের সময় বেশ গেটে ঘুটে এই মেয়েকে সে ঠিক করেছিল। আর এই বুড়ো আঙ্গুল সমান মেয়েই বা কী করতে পারবে? ও নাতি, কথা বলোস না কেন? আমি ওর বর। জমিলা বেগম ঘর কাঁপিয়ে চিৎকার করে বললেন, কি? সবাই ভয়ে তটস্থ হয়ে আছে। সৌহার্দ্য মাথা ঝুঁকিয়ে রেখেছে। সে কখনো কারো সামনে মাথা নত করে থাকে না। আজ প্রথমবার রেশমির জন্য তার মাথা নত করতে হচ্ছে। জমিলা বেগম গম্ভীর গলায় বলেন, কবে হলো এসব? কাল। কিভাবে? নাকি আগে থেকে দেখা সাক্ষাৎ ছিল? যদি এমন হয় তাহলে আমার দম থাকতে ওই বেহায়া নির্লজ্জ মেয়েকে আমি আমার ঘরের চৌকাঠেও পা রাখতে দিব না। তার সাথে আমার এর আগে কখনো দেখা হয়নি। তাহলে কিভাবে বিয়ে করেছো আমাকে না জানিয়ে? আমিও জানতাম না যে আমি বিয়ে করব। কাল শাশির সাথে ওনার ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, তখন ওই আধবুড়ো রফিক, তার না বউ আছে? এ কথা শুনতে লীনা ফুঁসে ওঠে। রাগান্বিত গলায় আমা বলে কিছু বলতে নিচ্ছিল, তখনই জমিলা বেগম চোখ রাঙিয়ে বলেন, আমাদের মধ্যে কেউ কোনো কথা বলবে না, না হলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। তারপর সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলে, তুই বল। ওনার বউ অসুস্থ, তাই শাশির ভাই আবারও বিয়ে করবেন বউর দেখাশোনার জন্য। কিন্তু বিপত্তিবাদে বিয়ে বাড়িতে রেশমিকে দেখে আমি সম্পূর্ণ অবাক হয়ে গিয়েছিলাম। এত ছোট মেয়ে আর এত বয়স্ক লোক। আমি ভুলবশত ওই রুমে ঢুকে যাই যেখানে ওকে সাজিয়ে রাখা হয়েছিল। তখন রেশমি হুট করে আমাকে জড়িয়ে ধরে বলে, মামা, আমি বিয়ে করব না। আকস্মিক ঘটনায় আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। দ্রুতগতিতে তাকে সরিয়ে কেটে পড়ি। রেশমি তখনও জানত না ও কাকে ধরেছিল। এই দৃশ্য কিছু লোকজন দেখে ফেলায় মুহূর্তেই তারা বাহিরে কুৎসা রটিয়ে দেয়। বেশ কয়েকজন রেশমিকে কলঙ্কি, বেশ্যায় এসব কথা শোনাচ্ছিল। কি জানি কি শুনে চাষিরাও পোল্টে খেয়ে যান। তারা জানায় যে এ বিয়ে হবে না। তা শুনে রেশমির মামা বলেন, বিয়ে ভাঙলে নাকি তিনি আর কোথাও বিয়ে দিতে পারবেন না ওকে। তাই এই কলঙ্কের মুখ থেকে ওকে রক্ষা করতে আমি যেন তাকে বিয়ে করি। আমি বলেছিলাম, কেন কেউ করবে না? অবশ্যই করবে। তখন একজন বলে, সবার দরকার নেই, তুমি কি করবে? তুমিই তো করবে না, তাহলে বাকিদের কথা কেন বলছো? এরপর সবার কথা শুনে এক প্রকার জেদের বসে রেশমিকে আমি বিয়ে করে ফেলি। সৌহার্দ্যের কথা শেষ। সে স্বাভাবিকভাবেই বসে আছে। তার মধ্যে কোনো রকম অনুতপ্ততা নেই। বাকিদের দৃষ্টি তার দিকে নিবদ্ধ রয়েছে। তার কথা আর ভাবমূর্তি সবার মস্তিষ্কে দু ধরনের মনোভাব সৃষ্টি করেছে। লীনা বেগম বেশ আবেগী গলায় বলে, মা, আপনি জানেন আমি কতবার বারণ করেছিলাম এই বিয়ে না করতে, কিন্তু আপনার নাতি জনদরদি হতে গিয়েছিল। সে আমার কথা উপেক্ষা করে বিয়ে করেছে। এমনকি সে আমার ভাইকেও নানান কথা শুনিয়েছে। মেয়েটাকে দেখলে সে কেমন হয়ে গিয়েছিল। নিশ্চয় কোনো জাদুটোনা করেছে, না হলে আমার ভাইরে কেমনি এত কথা শুনিয়ে বিয়ে থেকে ঘুরিয়ে দিয়েছে। মেয়েটা বশীকরণ করতে জানে মা। একদিনই আপনার নাতি বিয়ে করে ফেলছে। শেষ, আপনার সংসার শেষ। সৌহার্দ্য কোনো কথা বলল না। সে প্লেটটা টেনে খেতে বসলো। এই বিয়ে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। রেশমি চুপচাপ এক কোণে দাঁড়িয়ে সব শুনছে। প্রত্যেকটা মানুষকে সে নজরে রাখছে। লীনার কথা শুনে তার বেশ সময় লাগলো না চরিত্র সম্পর্কে ধারণা করতে। সে আবার সৌহার্দ্যের দাদির মুখপানে চেয়ে আছে, দেখতে চায় তিনি কি বলে। জমিলা বেগম বেশ খানিক সময় নীরবতা পালন করলেন। ঠান্ডা মাথায় বিবেচনা করে বললেন, তার মানে এই বিয়ে তুই নিজ থেকেই করতে চাস নাই, তোরা জোর করছে?
সৌহার্দ্য জবাব দেয় না, সে আপন মনে খাচ্ছে। জমিলা বেগম সম্মতির লক্ষণ হিসাবে ধরলেন। বেশ সময় নীরবতা পালন করলেন। তাহলে এই মেয়েরে সাইরা দে তুই, আমি তোর জন্য এর থেকে ভালো মেয়ে দেখে রাখছি। ছাড়তে হলে তো বিয়ে করতাম না। বিয়ে কি এত সহজ? আমার একদম জ্ঞান দিবি না, তোর থেকে আমি বহুত জানি, তুই ভালো বুঝোস। এই মেয়েরা আজকেই সাইরা দিবি, এখনই দিবি, আমি তোরে 2 দিনের মধ্যে বিয়ে করামু। সৌহার্দ্য কোনো জবাব দেয় না, শুধু একবার রেশমির দিকে তাকাই। রেশমির চোখ জলে টলমল করছে। সৌহার্দ্যের এমন গা ছাড়া ভাব দেখে সে পুষে উঠল। চোখের পানি সেকেন্ডেই লুকিয়ে ফেলল। ঘরের কোণা থেকে একদম মাঝের দিকে আসলো। মাথার চুলে পেঁচানো গামছাটা খুলে ফেলল। সবাই তার দিকে তাকিয়ে আছে, বুঝতে চেষ্টা করছে সে কি করতে চায়। একরাশ ঘন চুল তার পিঠ ছড়িয়ে কোমর অবধি ঠেকল। রেশমি এসে সৌহার্দ্যের পাশের চেয়ারটায় বসল। সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বলে, আমাকে পানির গ্লাসটা একটু দিন। সৌহার্দ্য চুপচাপ এগিয়ে দিল। তার কাণ্ডে বেশ অবাক সবাই। জমিলা বেগম রাগে গর্জে বলে ওঠেন, এ মেয়ে, এসব কী ধরনের ব্যবহার? তুমি এখানে কেন বসেছ? তো কোথায় বসবো? কোথায় বসবো মানে? তুমি এখানে কেন? যাও এখান থেকে, এক্ষুনি যাও। কেন দাদি? আপনি বুঝি আপনার স্বামীর সাথে খেতে বসতেন না? এই, কে তোর দাদি? কে তোর স্বামী? হ্যাঁ, ওরে একদম স্বামী বলবি না। আজকে চলে যাবি এই বাড়ি থেকে। শোনোস নাই যে ও তোরে সবার পেছে পইরা বিয়ে করছে? কি যে বলেন না, আমি কোন দুঃখে স্বামীর বাড়ি ছেড়ে চলে যাব? আর উনি যদি পেছে পড়ে বিয়ে করে থাকে, তাহলে রাতে কেন আমার সাথে থেকেছে? আমার সতীত্ব শেষ করে এখন ছেড়ে দিবেন? এটা আমি মানব নাকি? রেশমির কথা শুনে সৌহার্দ্য বিষম খেল। সবাই অদ্ভুতভাবে তাকালো। লিনার স্বামী চুপচাপ উঠে চলে গেলেন। জমিলা বেগম নাক মুখ ছিটকিয়ে বলে ওঠেন, সি 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 সি, লজ্জা শরম কি কিছুই নাই নাকি? এসব কি বলতেছ? ভুল কই বললাম? আপনি আমায় বেজাসুল দেখছেন না? ওহো, বুঝেছি, দাদাজি বোধহয় আপনার এমন সোহাগ করেনি, তাই না? এবার কোনো দিকে না তাকিয়ে সজীব উঠে চলে গেল। সৌহার্দ্য কাশতে কাশতে যক্ষা রোগীর মতো হয়ে গেছে। সূচনার দৃষ্টি রেশমির চুলের দিকে। বুকটা ধক করে উঠল তার। তার দুঃখের সাগর এবার কানায় কানায় পূর্ণ হতে লাগলো। জমিলা ফুঁসে উঠল। সে রেগে বলে, দাদাজি সোহাগ না করলে তোমার শ্বশুর আসতো না, আর তোমার শ্বশুর না আসলে তোমার স্বামী আসতো না। রেশমি কোনো প্রতিক্রিয়া করল না। সে আপন মনেই খেতে লাগলো। তার এমন ভাবমূর্তি দেখে জমিলা বেগম আরও বেশি রেগে গেলেন। তিনি পুরো টেবিল নাড়িয়ে দাঁড়িয়ে পড়লেন। রেশমি বাদে উপস্থিত সবাই চমকে তার দিকে তাকায়। রেশমি 2 হাতে খেতে লাগলো। জমিলা বেগম হনহন করে তার কক্ষের দিকে চলে গেলেন। সৌহার্দ্য হাত ধুয়ে উঠে গেল। লিনাও চলে গেল শাশুড়ির কান ভাঙাতে। সুমি এসে তার সাথে যোগ দিল। কে গেল কে এলো রেশমি তার দিকে কোনো খেয়াল নাই। সে নিজের মতো করে খাচ্ছে। পৃথিবী বড়ই কঠিন। এখানে অন্য দিক দেখতে গেলে নিজেকে না খেয়ে মরতে হবে। শুধুমাত্র মায়ের অসুখের জন্যই রেশমি দুর্বল হয়েছিল, না হলে সে কখনো বিয়েতে রাজিই হতো না। পেট ভরে খেয়ে ডেকুর তুলল সে। মনে মনে বেশ খুশি সে। রেশমি, এ প্রথম কোনো ভালো কাজ করেছিস। বিয়েতে রাজি যদি না হতি তাহলে এমন বড় গড় আর বর পেতি না। মনে মনে বেশ হাসল সে। খুশিতে তার শরীর টকবক করছে। সেভাবে তার মা এখন তাকে এভাবে দেখলে নিশ্চিত 2-4 গা লাগিয়ে দিত। ভাগ্যিস মা এখানে নেই, না হলে ওই বুড়ির সাথে তর্ক করায় কত যে কী করত। দূর থেকে তার এই হাসি লক্ষ্য করছে সূচনা। বুক পেটে আর্তনাদ বের হতে চাইছে। মুখে কিছু না দিয়ে সে স্থান ত্যাগ করল। বুকের ভিতর অজানা ব্যথা অনুভব করছে সে। দাদির সাথে তুমি কিভাবে এমন করে কথা বলতে পারছো? আমি তো অবাক। যে যেমন তার সাথে করতেও হবে তেমন, তাই বলো ওই আধবুড়ো মানুষটার সাথে? মানুষটা বাঁচবে কয়দিন? বুড়ির জান শক্ত, দেখো তোমার থেকেও বেশি দিন বাঁচবে। শুনেন আপু, উনি কেন আমার সাথে সাধারণ বিষয় নিয়ে কোনো কথা বলে নাই? সরাসরি জামাই নিয়ে কথা বলছে। আমাকে ছেড়ে দিতে বলছে জামাইকে। এখন কি আমি ওনার বয়স দেখে চুপচাপ সব শুনে নিজের কপাল পোড়ার অপেক্ষা করব? তবুও কিছুই না। ওই বুড়ি সহজে মানবে না জানি। এখন তো আরও মানবে না। উঠে পড়ে লাগবে আমাকে বের করতে। আমিও কম না। জান লাগিয়ে শেষ নিঃশ্বাস অবধি লড়াই করে এখানেই থাকবো। চুপচাপ মেনে নেওয়ার মেয়ে না আমি। এমন হলে মামির বাড়ি থাকতে পারতাম না। আমার মামি বুড়ি থেকেও বদ। আমার বাবা সবসময় বলতেন, বেঁচে থাকার জন্য লড়াই প্রয়োজন। হয় সংসার করব, না হয় সংসার ভাঙব। বিয়ে ভাঙা এত সহজ? বাবা, তুমি এইটুকুন পিচ্ছি মেয়ের কী যে কথা! তোমাকে কে পিচ্ছি বলে? এত বুদ্ধি কই থেকে আসছে তোমার? আসলে আপু,
কাণ্ডজ্ঞান হওয়ার পর থেকে লড়াই করে এ পর্যন্ত বেঁচে আছি। বাবা বেঁচে থাকতেও খাবারের জন্য লড়াই করতে হয়েছে, মরার পর থাকার জন্য লড়াই করতে হয়েছে। সেই জন্যই এত সব বুঝি আমি। আর আমি পিচ্ছি না, আমার 14 বছর শেষ, 15 চলছে। শেষের বাক্যটুকু বলার সময় রেশমির ভাবভঙ্গি দেখে সুমি হেসে দেয়। বাচ্চা মেয়ের কথা কি, সে যদি রেশমির জায়গায় হতো নির্ঘাত কেঁদে করলে সব ভাসিয়ে দিত। অমন কথা মুখ দিয়ে বের করলে তার গাল আর গালের জায়গায় থাকতো না, নিশ্চয়ই আঘাতের ফলে লাল টাল হয়ে যেত। নাস্তা শেষ করে উঠে না দাঁড়াতেই নিচে এসে হাজির হন জামিলা। রেশমি তার দিকে তাকিয়ে আছে। জামিলা এসে বলে, সুমি, আমার ঘরে যাও, আজ তোমার ঘরের কোনো কাজ করতে হবে না। আমার 1 বস্তা সুপারি আছে, সেগুলো কেটে দাও। সুপারি শেষ, পানও শান্তিতে খেতে পারি না। ঘরের কাজ নিয়ে চিন্তা করো না, নতুন বউ আছে না, সে সব সামলে নিবে, তাই না নাত বউ? তো বুড়ির মাথায় এই কাহিনী চলছে, বড্ড আফসোস লাগছে। আগে একটু খোঁজখবর নিয়ে দেখতে আমার সম্পর্কে। মামির পুরো সংসার আমাকেই চালাতে হতো, রান্না হতে ধোয়া মশা পর্যন্ত, এমনকি বিয়ের দিনের রান্নাও আমি রেঁধেছি। মনে মনে কথাগুলো আওড়ায় রেশমি, ঠোঁটে তার মিষ্টি হাসি। এই বুড়ি সম্পর্কে তার বেশ ভালোই অভিজ্ঞতা হচ্ছে। খুব তো বউ হতে এসেছ, দেখি না কতক্ষণ টিকতে পারো। 2 দিনের মধ্যে বাড়ি ছাড়া না করলে আমিও জমিলা না। জমিলা চোখ যেন এই কথাগুলোই বলছে রেশমিকে। রেশমি হাসে, সেও চোখ দিয়ে বোঝায়, দেখা যাক। রান্নাঘরের একগাদা কাজ আটিয়ে রেশমি বের হতেই লিনা এসে দাঁড়ায়। রেশমি তাকে দেখেই বলে, আজ কী রান্না করব? লিনা এসে কচু, ফাটপাতা আর হেলেন্সা পাতা বের করে দেয়, সাথে 3 টুকরো রুই মাছের মাঝারি সাইজের পিটির টুকরো, 1 টুকরো পেটি আর লেজ এনে দেয় ভাজি করার জন্য। রেশমি ব্রৌকুসকে তাকায়, বাড়িতে কি এসব রান্না হবে? লিনা চলে যেতে নিতে রেশমি এসে সামনে দাঁড়ায়। লিনার আগে চোখে তাকাতে রেশমি বলে, আজ তো বউবাত, আমার বাড়ির লোকজন তো আমাকে আর ওনাকে নিতে আসবে, তাই না? তাদের জন্য রান্না করবেন না? রেশমির দিকে ব্রৌকুসকে তাকিয়ে পাশ কাটিয়ে চলে যান তিনি। যেতে যেতে বলে যান, ঘরে ভাত নাই, বিড়ালে চাইল ঘি। রেশমি সেদিকে তাকিয়ে হালকা হাসল। রান্নার পর্ব চুকিয়ে নিতেই তার বাড়ি থেকে মানুষজন এসে বেশ জমালো। মামা মামি, সাথে তাদের গ্রামের একজন মোড়ল আর এই গ্রামের মোড়লও এসেছেন। রান্নার পাখি তাদেরকে লেবু শরবত দিয়ে গিয়েছে রেশমি। লিনা নিচে এসে একবার ঘুরে গিয়েছে, সোহার্দি এসে তাদের সালাম জানিয়ে পাশে বসেছে। জমিলা বেগমও নিচে নেমে আসেন, উদ্দেশ্য তাদের কয়েক কথা শুনিয়ে দিবেন, সাথে রেশমিকেও বিদায় করে সূচনাকে গড়ে তুলবেন। কিন্তু এসে গ্রামের মোড়লকে দেখে তিনি অবাক। সালাম জানিয়ে তিনিও যোগ দেন। ইজ্জত রক্ষার্থে রেশমির পরিবারকে ভালো মন্দ জিজ্ঞেস করেন। জমিলা বেগম বলেন, কুদ্দুস মিয়া, আপনি ওনাদের সাথে? সোহার্দের গ্রামের মোড়ল বলে, সমস্যা তো বড়, আপনার নাতি তো ওনাদের গ্রামের সকলকে কথা দিয়ে বিয়ে করেছেন এবং তিনি তার সব খেয়াল রাখবেন। সবাইকে পাপড় দেখিয়ে এসেছিলেন, সেজন্যই তো এখানে আসতে হয়েছে যে মেয়েকে ঠিক মতো রাখছেন কিনা। লোকজন অতি উৎসাহী হয়ে আছেন খবর জানার জন্য, বাহিরে কিছু লোকজনও রয়েছেন। জমিলা বেগম ডোক গিললেন, সবার আড়ালে রাগী চোখে সোহার্দের দিকে তাকালেন। জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা তো রেশমিকে ঠিক মতোই রাখছি, এমনকি আসার পরেও একটা কাজও করতে দেই নাই। রান্না সম্পূর্ণরূপে শেষ করে রেশমি উপস্থিত হয়। জমিলার কথা শুনে সে ব্রু কুঁচকে তাকায়। জমিলা বেগমের মুখ ফানসে হয়ে যায়। তিনি তৎক্ষণাৎ কথা ঘুরিয়ে ওনাদের সামনে পানের থালি এনে দেন। রেশমি এসে জমিলার পাশে দাঁড়ায়। জমিলা বেগমকে চোখ দিয়ে শাশুড়ি বলে, কি বলবো? জমিলা বেগম জোরপূর্বক ঠোঁটে আলগা হাসি আনে। তা রেশমি মা, এখানে কি তোমার থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? রেশমি জমিলার দিকে এক পলক তাকায়। জমিলার মুখের অবস্থা দেখার মতো ছিল। রেশমি হেসে বলে ওঠে, না, একদমই না, ওনারা আমার খুব খাতির যত্ন করছেন, আর কিছু করলে তো আমি অবশ্যই আপনাদের জানাবো। মোড়ল বলে ওঠে, আলহামদুলিল্লাহ। তারা চলে যাওয়ার কথা বলতে রেশমি বলে ওঠে, আরে কই যাচ্ছেন? ভাত তো খেয়ে নিতে হবে, আপনাদের জন্য তাজা রুই মাছ আর ডিম বোনা করা হয়েছে। না না, আজকে যাই, পরে একদিন। পরে একদিন আবার কি, এখনই খেয়ে যাবেন, ফিরা যাত্রায় তো খেতেই হয়, পরে টরে বাদ দিন। রেশমি জোর করে তাদেরকে বসিয়ে টেবিলে খাবার নিয়ে আসে। রান্নার সময় তাকের নিচে জড়িতে কয়েকটা মুরগির ডিম দেখেছিল সে, তখনই সেগুলো নিয়ে রান্নায় বসিয়ে দেয়। জমিলা আর লিনা দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচির মতো ফুলছিল, যদিও পারত এক কোপে রেশমিকে খুন করে ফেলত। রেশমি তাদের এই অবস্থায় বেশ মজা নিচ্ছে।
সবার সাথে সৌহার্দ্যকেও সে বসিয়ে দিয়েছে। জমিলা বেগম ইজ্জতের ভয়ে টুশব্দও করতে পারছেন না। খাওয়া দাওয়া অবস্থাতেই নিচে নেমে আসে সূচনা। তারা চলে যাওয়ার কথা অদ্ভুত হলেও সে যাচ্ছে না। ভালোবাসার মানুষকে পাওয়ার একটা শেষ চেষ্টা করেই যাবে। দাদি তাকে কথা দিয়েছেন তিনি সৌহার্দ্যের সাথে তার বিয়ে দিবেন। তাকে নানান যুক্তি দিয়ে বুঝিয়েছেন যে রেশমিকে বাধ্য করেই বিয়ে করেছে। ওর সাথে থাকলে নাকি সৌহার্দ্য ভালো থাকবে না, সৌহার্দ্যের অমঙ্গল হবে। রেশমি তো তার জন্য তৈরি হয়নি, সূচনাই তার জন্য তৈরি হয়েছে। সৌহার্দ্যের ভালোর জন্য হলেও যেন সূচনা থেকে যায়। সূচনা অনেক ভেবে চিনতে রাজি হয়েছে। তাছাড়া সেই বা কী করে গ্রামে মুখ দেখাবে? এতে তার অঙ্গে কলঙ্কের দাগ লেগে যাবে। সূচনাকে দেখে জমিলা বেগম আশ্বাস দেন যে সে সব ঠিক করে হয়ে যাবে। সূচনা মাথা নাড়িয়ে বড় নিঃশ্বাস ছাড়ে। তারপর সকলকে বিদায় দিয়ে রেশমি আর সৌহার্দ্যকে নিয়ে যায় রেশমির মামা মামি। বিয়ের পরদিন শ্বশুরবাড়িতে থাকতে হয়, এমনই নিয়ম। বহু কিচ্ছা কাহিনী করে সৌহার্দ্যকে নিতে পেরেছে রেশমি। জমিলা বেগম তো তাকে যেতেই দিতে চাননি। লীনা নিজের কপাল চাপড়াচ্ছিলেন, কেন যে সৌহার্দ্যকে দোকানে পাঠিয়ে দেয়নি। সৌহার্দ্যকে অনেক কিছু করেও আটকাতে পারেননি। অবশ্য লীনার মামি কম চেষ্টা করেও নেই রেখে যাওয়ার জন্য। তার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই ওদের নিয়ে যাওয়ার। সৌহার্দ্য চলে যাওয়ার সময় দুপোটা জল ছেড়ে দেয় সূচনা। এসব তো তার সাথে হওয়ার কথা ছিল। রেশমির জায়গাতে তার থাকার কথা ছিল। এত কষ্ট তো তার কপালে লিখা ছিল না, তাহলে সে কেন কষ্ট পাচ্ছে? অনেকক্ষণ দাঁত চেপে সব সহ্য করেছে জমিলা আর লীনা। ওরা বেরিয়ে যেতে রাগে ফুঁসে ওঠে দুজনেই। মনে মনে কঠিন সিদ্ধান্ত নেয় যে এই মেয়েকে আর এই বাড়িতে উঠতে দিবে না। হঠাৎই দুজনের পেটে গুডুর গুডুর ডাক দিয়ে উঠল। জমিলা বেগম রান্নাঘরে যেতে দেখলেন পাতিলে শুধু কচু রয়েছে। বাকি সব কিছু রেশমি খাইয়ে দিয়েছে। মাথায় দপ করে আগুন জ্বলে ওঠে তার। রেগে গর্জন করে ওঠে, রেশমি! ব্যবসা গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে রেশমি। তার ইচ্ছে করছে রান্নাবান্না সব রেখে ওড়াল দিয়ে চলে যেতে। পরক্ষণে চিন্তা বাদ দিয়ে দিল, দেখা যাবে মামি চিল হয়ে উড়ে গিয়ে তাকে ধরে এনে রান্নায় বসিয়ে দিবেন। এত গরমে আগুনের পাশে কারে বা বসতে মন চাইবে। রেশমির অবস্থা অন্যান্য দিনের মতো স্বাভাবিক হলে বোধহয় এত বেগ পেতে হতো না। সমস্যা হলো সে তলপেটের ব্যথায় ভুগছে। ব্যথার প্রায় জান বেরিয়ে যাচ্ছে তার। কাউকে কিছু বলতেও পারছে না লজ্জায়। বলেই বা কী হবে? তাকে তো রাখতে হবেই। আজ প্রথম তার স্বামী এ বাড়িতে এসেছে, কিভাবে সে উপোস রাখবে? বিকেল হওয়ার আগেই তারা এসে পৌঁছায়। রেশমিদের ঘর বেশ বড় নয়, দোতলা টিনের ঘর আর আশেপাশে একটা ছোটোখাটো রান্নাঘর। বাড়ি থেকে একটু দূরেই টয়লেট। রুম দুটোর একটি ছোট আর একটি অন্যটির তুলনায় সামান্য বড়। এক রুমে রেশমির মামা আর মামি থাকেন, অন্য রুমে রেশমি আর তার মা এবং মামাতো বোন রুহানি থাকে। মূলত রুমটা রুহানির, কিন্তু রেশমিরা আশায় তাদের এখানে থাকতে দেওয়া হয়েছে। আসবাবপত্র বলতে একটা খাট, একটা ছোটোখাটো টেবিল আর একটা ভাঙা শোকেস। অন্য রুমে বাকি সব টুকটাক জিনিস রয়েছে। কয়েকদিন আগে রেশমির মা শরীরে কঠিন অসুখ বাঁধিয়ে বিছানায় পড়ে আছেন। তিনি বেশ নড়াচড়াও করতে পারেন না। রেশমি থাকতে সেই তার মায়ের সমস্ত কাজ করত। মা বিছানা থেকে নড়তে না পারার সুবাদে সেই মায়ের গা মুছিয়ে দিত, এমনকি তাকে ধরে নিয়ে গিয়ে বাথরুমেও পৌঁছে দিত। রেশমি এসে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। তার কান্না দেখে সৌহার্দ্য ঘাবড়ে গিয়েছিল। রেশমির মা সেদিন লক্ষ্য করে তাকে কাছে ডাকলেন। সৌহার্দ্য শাশুড়িকে সালাম জানাতেই তিনি তার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন। তার হাত ধরেই বলেন, কিছু মনে করো না বাবা, কোনোদিন আমাকে ছাড়া থাকিনি তো, তাই তোমাদের কষ্ট দেয়নি তো। মেয়েটা বড্ড অবুঝ, ওর একটু ভুল হলেও বুঝিয়ে সুঝিয়ে দিও। বাচ্চা মেয়ে আমার, তাই এখনও বুঝ হয়নি অতটা, একটু খেয়াল রেখো। সৌহার্দ্য বিষম খায়, এই মেয়ে নাকি বাচ্চা। রেশমি তাকে বসতে দিয়ে বের হয়ে যায়। রুহানি এসে নিজে সৌহার্দ্যের সাথে পরিচিত হয়। সৌহার্দ্যকে রেশমির মামাতো বোন তাদের এলাকায় ঘুরতে নিয়ে যায়। রেশমি কিছু বলেনি, তবে তারও ইচ্ছে করেছিল ঘুরতে যেতে। তার মুখ ফুটে বলল না সে। মামি এসে তাকে রান্না করার তাগিদ দিয়ে চলে যান। ঘরে ভালো কোনো সবজি নেই। রেশমি তো নানান চিন্তায় পড়ে গিয়েছিল। সৌহার্দ্যকে কি এই আলু যার অর্ধেকগুলো পচা আর এই বাসি করলা দিয়ে খাবার দিবে সে? মানুষটা প্রথম ভাত তাদের ঘরে খাবার খাবে, সে এসব কীভাবে দিবে? ঝটপট বাড়ির পিছনে তাদের ছোট ফসলের খেতে গিয়ে তাজা কিছু সবজি নিয়ে আসে। দু হাতে কাটাকাটি করে রান্না চড়ায়। এরই মধ্যে তার গ্রামের সখীদের সাথেও দেখা সাক্ষাৎ চুকিয়ে নেয়। দিনে দুবার রান্না করে সে ক্লান্ত। শরীরটা বোধ হয় আর চলছেই না। কোনো রকম গায়ে পানি ঢেলে বিছানায় গা এলিয়ে দেয়। শরীর আর চলছে না।
এই মুহূর্তে বিশ্রাম না নিলে বোধহয় সে আর বাঁচবেও না। পেটের ব্যথাটা আবারও বেড়ে গেল। চোখ দুটো একত্রিত হয়েছে সবাই। এরই মধ্যে তার মামি হয়েছে শোনা যায়। রেশমি চোখ খুলে দেখে শ্বাস নেমে এসেছে। চোখ দুটো কষলে বিড়বিড় করে বলে ওঠে, মাত্রই তো ঘুমালাম, এত দেরি হলো কবে? মুখে পানির ছিটকা দিয়ে বের হতে দেখে সৌহার্দ্য 2 হাতে বাজার নিয়ে এসেছে। মামির মুখে বিশ্বজয়ের হাসি। তিনি ব্যাগ দুটো নিতে নিতে বলছেন, কি দরকার ছিল এসব নিয়ে আসার? মানে কোনো দরকার ছিল না তো, শুধু শুধু কেন নিয়ে আসতে গেলেন? সৌহার্দ্য বলে, শুধু শুধু কেন বলছেন? আসার সময় তো কিছু নিয়ে আসতে পারিনি, তাই এখন নিয়ে আসলাম। তবুও বাবা, কি দরকার ছিল? আরে ঘরে নিয়ে রাখেন, আমার দায়িত্ব, তাই এনেছি। আর শুনুন, কালো পলিথিনে আমার জন্য কিছু ফল এনেছিলাম, ওগুলো ওনাকে খেতে দিয়েন। উনি বেশ অসুস্থ, এগুলো খেলে উপকার হবে। রুজি পট করে ব্যাগ দুটো নিয়ে ঘরের দিকে চলে যেতে লাগলো। যেতে যেতে বলেন, এ আর বলা লাগবে, এসব তো আপাকেই খাওয়াবো। রেশমি জানে মামি এসব তার মাকে দেখাবেও না। তিনি নিয়ে তার সন্দুকে তালা মেরে রাখবেন। আপনাকে এসব নিয়ে আসতে কে বলেছে? রেশমির পোলা পোলা চোখ, এলোমেলো চুল, গুমু গুমু মুখ সৌহার্দ্যের চোখে পড়তে সে থমকে যায়। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে পাশ কেটে ঘরে ঢুকে যায় সে। রেশমি হতভম্ব হয়ে তার যাওয়ার দিকে তাকায়। তা দেখে রুহানি হেসে দেয়। রেশমির গা জ্বলে উঠল। সে যদি পারত এখনই চিবিয়ে খেয়ে ফেলত শয়তানটাকে। ঘরের প্রায় প্রয়োজনীয় সব জিনিসই এনেছে সৌহার্দ্য। তাজা গরুর মাংসের লোভ সামলাতে না পেরে রুজি এই সন্ধ্যায় আবারও রান্না বসায়। কতদিন খায় না, আজ তৃপ্তি করে খাবে। অভাবে স্বভাব নষ্ট, রুজিরে হয়েছে তাই। রান্না শেষ হতে না হতে পাতিলের উপর খেতে বসে যায়। গরম গরম 1 প্লেট ভাত নিয়ে এসে রান্না করে সাবার করে ফেলে সে। মাংসের ঘ্রাণ চারদিকে মৌ মৌ করছে। রুজির জামাই মাত্র এসে বাড়িতে ঢুকে। কাদামাটিতে ভরে আসে সে। আজ কিছুক্ষণ কাজ করতে পারেনি। দুপুরেই কাজে গিয়েছে। কয়েক ঘন্টা কাজ করে হাতে গোনা কয়েকটা টাকা পেয়েছে। মুখটা বেশ ভার করে রেখেছেন তিনি। রেশমি এগিয়ে এসে মামাকে কল চিপে বালতি ভরে দেয়। পেটের ব্যথাটা আরও বেড়ে গেল। রেশমি চুপচাপ ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। সৌহার্দ্য আর রুহানি একসাথে বসে গল্প করছে। আজ সারাদিন তারা একসাথেই থেকেছে। নানান জায়গায় ঘুরে গল্পগুজব করেছে। রুহানি কথা কম, সৌহার্দ্যের গায়ের উপর পড়ছে বেশি। কথার মাঝে রুহানি কেসে উঠল। সৌহার্দ্যর সাথে সাথে বলে ওঠে, রুহা, কি হয়েছে, পানি খাবে? না না, ঠিক আছে, তুমি বরং আসো। ওদের আলাপ শুনে রেশমির গা জ্বলে উঠল। রেগে দুম করে বসে গেল। সৌহার্দ্যের দিকে রাগের চোখে তাকায়। মন মেজাজ এমনিতেই ভালো ছিল না, এবার আরও খারাপ হয়ে গেল। রেশমি উঠে গিয়ে ওদের মাঝখানে বসলো। পেটের ব্যথা নড়তে পারছে না, তবুও সে ওখানে ওদের মাঝে বসলো। সৌহার্দ্যের দিকে এক পলক রাগী দৃষ্টিতে তাকিয়ে রুহানিকে বলল, আপু, উনি আপনার বড়, আমার বয়সী নয় যে তুমি করে বলবেন, আপনি করে বলবেন। আমি তো আপনি করেই বলছিলাম, উনি বললেন তুমি বলতে। ওনার নাকি আনইজি লাগছে। রেশমি সৌহার্দ্যকে চোখ রাঙায়। তারপর বলে, আপু, উনি হয়তো জানেন না তুমি আমার বয়সী। আসলে তোমাকে দেখতে অনেক বয়স্ক লাগে তো, তাই বলেছেন হয়তো, তাই না? সৌহার্দ্য হতভম্ব হয়ে রেশমির দিকে তাকায়। সে এমন করে কবে বলল? রেশমি চোখ রাঙাতে অগত্যা মাথা হেলিয়ে সায় দেয়। রুহানির চোখ জলে ভিজে ওঠে। সে কাঁদো কাঁদো চেহারা নিয়ে উঠে চলে যায়। রেশমি এবার বিশ্বজয়ের একটা হাসি দেয়। এটা কি হলো? রুহা, তাই না? রেশমি দাঁত চেপে কথাটা বলে উঠে চলে যায়। সৌহার্দ্য হতভম্ব হয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি যে হলো, সব যেন ওর মাথার উপর দিয়ে গেল। রাতের খাবার বেশ জমজমাটি হয়েছে। তাজা তাজা সবজি আর মাংস পরম তৃপ্তিতে সবাই খেয়েছে। ঘরে বড় টেবিল না থাকায় মাটিতে পাটি বিছিয়ে খাবার দেওয়া হয়েছে সবাইকে। সৌহার্দ্যকে নিচে বসতে বলার সময় প্রত্যেকে ভীষণ লজ্জা পেয়েছে। নতুন জামাইকে কীভাবে নিচে খেতে বলা যায়? সৌহার্দ্য অবশ্য বিষয়টাকে সাধারণভাবেই নিয়েছে। সবার খাওয়া শেষ হলেও রেশমির খাওয়া হলো না। সৌহার্দ্যের রুহানির সাথে অতিরিক্ত মেলামেশা তার পছন্দ হয়নি। ভাত না খেতে পারলেও দুজনের মাঝখানে যেছে ঠিকই বসে আছে সে। রুহানি তাকে বেশ কয়েকবার বলছে না খেলে গিয়ে শুয়ে থাকতে, কিন্তু রেশমি নড়ল না। সে ঠায় বসে রইল। খাবার টেবিলেই রেশমির মা তাকে বলে ওঠে, হ্যাঁ রে রেশমি, তো শ্বশুরবাড়িতে কে কে থাকেন? ওনাকে জিজ্ঞেস করুন। সৌহার্দ্যের রেশমির ফুলে থাকার কারণ ধরতে পারল না। সে বিনয়ের সাথে জবাব দেয়, জি, আমি, আমার বোন, আমার দাদি, আমার চাচা চাচি আর 3 চাচাতো ভাই বোন। বড় চাচাতো ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হয়েছে।
মেজো চাচাতো বোন এবার স্কুল পাশ করবে, আর একটা ছোট চাচাতো ভাই আছে। আমার বাবা মা নেই, চাচা চাচি আমাদের মা বাবা। রাতের ঘুমানোর সময় হয়েছে। আরেকটা সমস্যা, ঘরে মাত্র 2টো রুম, সবাই যার যার নিয়ম মাফিক জায়গাতেই ঘুমায়। কিন্তু এখন সৌহার্দ্য তো আর নিচে দেওয়া যায় না, তাই রোজই তাদের রুম সৌন্দর্য আর রেশমির জন্য ছেড়ে দেয়। সে আর তার স্বামী রুহানির রুমে নিচে মাটিতে পাটি বিছিয়ে ঘুমাবে। সৌহার্দ্য অবশ্য প্রস্তাবটা শুনে তৎক্ষণাৎ না করে দেয়। সে বলে যে সেই নিচে শোবে, কিন্তু রুজিতা মানতে নারাজ। জোর করে সে সৌহার্দ্যকে নিজের রুমে দিয়ে আসে। রেশমি বাড়ি অবাক হয় মামির কাণ্ডে। তার মামি তো এই ধরনের মানুষ নয়, মেহমানকে দরকার পড়লে বাহিরে রাখবে, তবুও সে নিজের বিছানা ছাড়বে না। রেশমি অনেক খুঁজে কারণ বের করতে পারল না। মামি হঠাৎ করে সৌহার্দ্যের সাথে কেন এত ভালো ব্যবহার করছে। কোথাও নিশ্চয় স্বার্থ আছে, কারণ মানুষ স্বার্থ ছাড়া কিছুই করে না। কথাটা কেউ মানুক আর না মানুক, এটাই বাস্তবতা। গা ফুলিয়েও রুমে যায় রেশমি। সে কিছুতেই আসতে চায় না। মায়ের পাশে ঘুমাবে সে। কাল মায়ের সাথে ঘুমাতে পারেনি, তার কত কষ্ট হয়েছিল। সে মায়ের সাথে ঘুমাবে, রাতভর জেগে সারাদিনের গল্প বলবে। ও বাড়িতে কী কী হয়েছে, কী কী দেখেছে সব বলবে। কিন্তু মা তো তাকে কঠিন আদেশে সুরে সৌহার্দ্যের কাছেই পাঠিয়ে দিয়েছে। সাথে এটাও বলে দিয়েছে যে সে যেন কোনো দিনও কোথাও স্বামী ছাড়া না ঘুমায়। রেশমি হু হা না করে রাগে ফুলতে ফুলতে চলে আসে। সৌহার্দ্যের উপর সে রেগে আছে, ভীষণভাবে রেগে আছে। সে কেন রুহানের সাথে এমন আলাপ করবে? এ তো অন্যায়, ঘোর অন্যায়। এর জন্য যদি সৌহার্দ্যকে পুলিশে সারা বছর জেলে রাখে তাহলেও শাস্তি সম্পন্ন হবে না। সৌহার্দ্য আগে বিছানার একপাশে শুয়েছিল। রেশমিকে দেখে সে একটু নড়ে চড়ে ঘুমালো। রেশমি রাগ দেখিয়ে বালিশটা নিয়ে নিচে শুয়ে পড়ল। এই লোকের সাথে সে কিছুতেই ঘুমাবে না, না হলে তার মনের রাগের রাজা কষ্ট পাবে। সে চায় রেশমি যাতে সৌহার্দ্য থেকে দূরে থাকুক, তাই রেশমিও দূরে থাকুক চাইলে। রেশমির কাণ্ডে কোনো পরিবর্তন দেখা দিল না সৌহার্দ্যের মাঝে। সে বরং আরও একটু হাত পা ছড়িয়ে বিছানায় জায়গায় জড়ে নিল। সৌহার্দ্যের কাণ্ড দেখে রেশমি আরও রেগে যায়। দুবদাব বালিশ নিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে। সৌহার্দ্য কি ভেবেছে সে কি বোকা? সে বিছানায় না ঘুমালে যে সৌহার্দ্য খুশি হবে এটা কি সে বোঝে নাই? মনের ভিতর ভারী অভিমান নিয়ে কাত হয়ে চোখ বুজে রইল। কিছুক্ষণ বাদেই পিসপিসানি কানে আসে। কেউ গভীর নিঃশ্বাস ফেলে তার কানের কাছে এসে বলছে, আমি জানতাম না ওর নাম রুহানি, ও বলেছে রুহা, আর তুমি তাও নিজের জোর করেই ডেকেছে। আমি 2বার বারণ করেছি, ও শোনেনি। রেশমির ইচ্ছে করেও চোখ মেলে দেখবে, কিন্তু পারল না, কারণ ততক্ষণে তার চোখে গভীর ঘুম নেমে এসেছিল। সৌহার্দ্য সাথে স্নিগ্ধ আলোয় রেশমির ঘুমন্ত মুখখানা দেখল। হালকা হেসে মাথায় হাত বুলিয়ে দিল। সে জানে রেশমির মনের অভিমান তার প্রতি টানকে বুঝিয়ে দিচ্ছে। সে চাইলে তখনই বলতে পারত, কিন্তু বলেনি। দেখতে চাইলেও রেশমি কী করে। তার ধারণা ছিল রেশমি নিশ্চয়ই অন্য মেয়েদের মতো আড়ালে গিয়ে কাঁদবে, কিন্তু মুখে কোনো টু শব্দ করবে না। কিন্তু কিছুক্ষণ বাদে রেশমি তার ধারণা ভুল প্রমাণ করে দেয়। সৌহার্দ্য হাসে। রেশমির হঠাৎ বড় বড় কথা, হঠাৎ বাচ্চামো তার খুব ভালো লাগছে। বহুদিন বাদে বাচ্চা মেয়েটাকে তার আবেগগুলোকে এলোমেলো করে দিচ্ছে। সে কি এতটুকুন মেয়ের উপর দুর্বল হয়ে পড়েছে? ভোরের নতুন আলোর সাথে শুরু হয়ে রেশমির নবজীবনের আরেক নতুন সূচনা। পলকে পলকে সময়গুলো চলে যাচ্ছে। একটা সময় এমন আসবে যখন এই পেলে সময়গুলো খুব মনে পড়বে, খুব ইচ্ছে করবে এই দিনগুলোতে আবার ফিরে আসতে, খুব করে চাইবে এদিনে আবারও উপস্থিত হয়ে নতুন করে সব শুরু করতে। দুপুরে বেশ খানিক আগেই রওনা দেয় সৌহার্দ্য আর রেশমি। অবশ্য তাদের সাথে রুহানিও আসতে চেয়েছিল, কিন্তু রেশমির সাথে করে না করে দেয়। সৌহার্দ্য পড়েছিল মাইনকা সিপাই। না সে না করতে পারছিল, আর না হ্যাঁ বলতে পারছিল। রেশমি বেশ খানিক কাহিনী বানিয়ে রুহানিকে রেখে আসতে সক্ষম হয়েছে। আসার সময় সৌহার্দ্য তাদের হাতে কিছু টাকা দিয়ে এসেছিল খরচ করার জন্য। রেশমির মামি কি দরকার বলে টাকাগুলো সৌ মেরে নিয়ে নেয়। রেশমির মামির কাণ্ডে মনে মনে বিরক্ত হয়। নিবেই যখন এত, তাহলে কাহিনী করার কি দরকার? বাড়ি আসার পথে নানান ধরনের কথা বলছিল রেশমি। সৌহার্দ্য গম্ভীর মুখেই ছিল, সে কোনো জবাব দেয়নি। রেশমি নিজের মতো করে বকবক করছিল। বাড়ির খুব কাছাকাছি আসতে রেশমি প্রায় লাফিয়ে রাস্তার পাশে জমিতে নামছিল। সৌহার্দ্য রেগে যায়। আশেপাশে কত মানুষ, তারা কি রেশমিকে দেখেছে সেটা কি তার চোখে পড়ছে না? রাগ সামলাতে না পেরে কঠিন ধমক দেয় রেশমিকে। গর্জনের মতো তার নাম ধরে ডেকে ওঠে, রেশমি।
হঠাৎ করে এত জোরে চমক শুনেই কেঁপে ওঠে রেশমি। যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে যায়। সৌহার্দ্য তার হাত চেপে রাস্তায় নিয়ে আসে। রেশমির হার্টবিট জোরে জোরে আওয়াজ করতে লাগলো। সে ভয় পাচ্ছে, খুব ভয় পাচ্ছে। শক্ত করে সৌহার্দ্যের হাত চেপে হাঁটতে লাগলো। সৌহার্দ্য তার দিকে তাকাচ্ছেও না। সে খুব রেগে আছে। রেশমি পুরো পথে আর কোনো কথা বলল না। সে সৌহার্দ্যের উপর ভীষণ অভিমান করল, ভীষণ। তার মন খারাপের সাথে আকাশও তাক মিলিয়ে জকজক নীল আকাশ মুহূর্তে ঘন কালো আদান করে ফেলল। বাড়িতে আসতেই আরেক নতুন চমক ঘটে গেল। ঘরে এসে পৌঁছাতে দেখে সুমি মাটিতে পড়ে আছে। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। দৃশ্যটি সৌহার্দ্যের বুকে গিয়ে লাগলো। তার শরীর চলছে না। কোনো রকম নিজেকে সামলে সুমির কাছে গিয়ে সে পৌঁছালো। সুমিকে ডাকতে ডাকতে চোখে জল চলে আসে সৌহার্দ্যের। একমাত্র বোন তার। মা বাবা চলে যাওয়ার পর কোলে পিঠে করে মানুষ করেছে তাকে। বোনের মুখের দিকে তাকিয়ে হাজারবার মরতে গিয়েও মরতে পারেনি সে। একমাত্র বোন। তার কিছু হলে সৌহার্দ্য বাঁচবে না, কিছুতেই না। সব হারিয়ে যেন বোনই রয়েছে তার জীবনে। এ বোন ছাড়া তার মূল্যবান আর কিছুই নেই জীবনে। কোনোদিন বাঁচতে পারবে না সে তাকে ছাড়া। সুমি বলে চিৎকার দিয়ে ওঠে সৌহার্দ্য। তার চিৎকার শুনে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসে লীনা, জমিলা, সূচনা। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। কোনো রকম টলমল পায়ে সুমিকে নিয়ে হাসপাতালে পৌঁছায় সৌহার্দ্য। সৌহার্দ্যের কষ্ট দেখে রেশমির চোখ চলচল করে ওঠে। কিন্তু এমন কেন হলো? সৌহার্দ্যর কষ্ট কেন রেশমি সহ্য করতে পারছে না? তার কেন খারাপ লাগছে? এসব ভেবে সে অস্থির হয়ে পড়ল। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অসুখের নাম তুমি। লিখেছেন সোনালী আহমেদ। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।